কিছু মুভির গল্প অতি সাধারণ, কিন্তু গল্পটা এত সুন্দরভাবে তুলে ধরা হয় যা মানুষের মনে অনেকদিন গেঁথে থাকে। আজকে এমনই একটা মুভির গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথা দিতে পারি, এই মুভির গল্প শুনে আপনারাও এই মুভির পরিচালকের প্রেমে পড়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেইন। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এই গল্পের হিরো আখিল ও তার বন্ধু দীপক দুজন মিলে রাতের আঁধারে একটা বাস স্টেশনের সামনে এসে দাঁড়ায়। সেখানে অনেকগুলো স্কুল বাস রাখা হয়েছে আর তারা এসেছে এই বাসগুলো আগুন দিয়ে পোড়াতে। আসলে আখিল আর তার বন্ধু পড়াশোনার পাশাপাশি একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করে। সামনে ইলেকশন আসতেছে, তাই দুই দলের কর্মীদের মধ্যে অনেক ঝামেলা হয়। এমনকি বিরোধী দল কিছু পথশিশুর উপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার চেষ্টা করে, আর এজন্যই আখিল আর তার বন্ধুকে তাদের দলের লিডার পাঠিয়েছে একটা বাস পুড়িয়ে ফেলতে। আখিল আর দীপক তারা তাদের কাজ শুরু করে দেয়, কিন্তু হঠাৎ আখিলের ফোনে তার গার্লফ্রেন্ড আথিরা কল দেয়, কিন্তু আখিল কলটা কেটে দেয়। কয়েকবার ফোনে কল আসার পর আখিল কলটা রিসিভ করে। আথিরা তখন বলে, আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই। ওই দিন আমি খুব ভয় পেয়েছিলাম, তাই বাবার সামনে কিছু বলতেই পারিনি। কয়েকদিনের মধ্যে আমাকে আন্টির বাসায় পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু আমি সেখানে যেতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার সাথে পালিয়ে যেতে চাই। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। তখন আখিলও পালাতে রাজি হয়। তখন আথিরা বলে, যেদিন পালিয়ে যাব তার আগের দিন আমি তোমাকে কল দেব। আমার ফোনের চার্জ নেই আর আমি বাসায় ফোন চার্জও করতে পারবো না। এই বলে আথিরা কলটা রেখে দেয়। তারপর আমাদেরকে এই গল্পের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আখিল আর আথিরা একই স্কুলে পড়াশোনা করে, তারা একই সাথে যাওয়া আসা করে। একদিন আথিরা আখিলকে বলে, আমি তোমাকে ভালোবাসি। আর এই কথা শুনে আখিল অনেকটাই অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তারপর দুজনের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। আথিরা আখিলের দিকে তাকালেই আখিল চোখ ফিরিয়ে নেয়। একদিন এক জনসভায় আথিরার বাবা ভাষণ দিচ্ছিল, তখন পিছন থেকে আথিরা আখিলের কানের কাছে গিয়ে বলে, উনি কিন্তু আমাদেরকে ভালোবাসতে বলতেছে। আর এই কথা শুনে আখিল মুস্কি হাসি দেয়, আর এভাবেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে যায়। একসাথে স্কুলে যাওয়া, লুকিয়ে লুকিয়ে আথিরাকে দেখা, মুস্কি মুস্কি হাসা, লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলা, খুব ভালো সময় পার করছিল তারা। একদিন আথিরার জন্মদিন উপলক্ষে তারা সমুদ্র পাড়ে যায় কেক কাটার জন্য, কিন্তু সেখানে হঠাৎ উপস্থিত হয় আথিরার ভাই অর্জুন। তারপর গল্প আবারও বর্তমানে চলে আসে। এত রাতেই আখিল তার দুই বন্ধু রেঞ্জো আর পাত্রকে কুয়োর কাছে আসতে বলে। আখিল তার দুই বন্ধুকে সব ঘটনা খুলে বলে। তখন পাত্র বলে, গত সপ্তাহে পরিবারের সামনে ও সব মানা করে দিল, আর এখন বলতেছে তোর সাথে পালিয়ে যাবে। আর এজন্য তুই আমাদেরকে এত রাতে ডেকে পাঠিয়েছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের গ্রাম থেকে কেউ কখনো পালিয়ে যায়নি, আর যদিও গিয়েছে সেটা পার্টির সাহায্য নিয়ে, কিন্তু তুই তো এখানে পার্টিকেও বলতে পারবি না, এটা অসম্ভব। তখন রেঞ্জো বলে, আখিল তোর কি রাজেশ ভাইয়ের কথা মনে আছে? সে তো সমাজের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, আর দেখ রাজেশ ভাই কিন্তু এখনো সম্মানের সাথে এই গ্রামেই বসবাস করছে। তাকে কিন্তু দূরে কোথাও গিয়ে পালিয়ে থাকতে হয়নি। আমরা চাইলে রাজেশ ভাইয়ের সাথে কথা বলতে পারি। পরদিন তারা তিন বন্ধু মিলে রাজেশ ভাইয়ের বাসায় যায়। তারপর রাজেশ ভাইকে সব কথা খুলে বলে, কিন্তু সব কথা শোনার পর রাজেশ ভাই আখিলকে সোজাসাপটা না করে দেয়, কারণ আখিল যাকে ভালোবাসে ওই মেয়েটি হলো তাদের পার্টির সেক্রেটারির মেয়ে। রাজেশ যদি আখিলকে এই বিষয়ে কোনো সাহায্য করে তাহলে অবশ্যই তার বিপদ হতে পারে, কিন্তু আখিল রাজেশকে অনেকবার করে বলতে থাকে যেন আথিরাকে নিয়ে পালাতে সাহায্য করে। আখিল কিছুতেই রাজেশ ভাইকে ছাড়তেছে না। অবশেষে রাজেশ ভাই তাদেরকে পালাতে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তারা কিভাবে তাদের বিয়ের কাজটা সম্পন্ন করবে তা কিছুতেই ভেবে পাচ্ছে না। রেজিস্টার ম্যারেজ করবে, কিন্তু সেখানেও সমস্যা, যদি গ্রামবাসী জেনে যায় আবার কাছের কোনো মন্দিরে গিয়েও বিয়ে করতে পারবে না। অবশেষে রাজেশ ভাই আখিলকে বলে, আমরা থালিপারাম্বার মন্দিরে গিয়ে বিয়ের কাজটা সম্পন্ন করব। ওখানে আমার একটা বন্ধু আছে, ও আমাদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু মন্দিরে বিয়ে করতে হলে অনেকগুলো টাকা লাগবে, সোনার চেন লাগবে, বিয়ের শাড়ি লাগবে, ফুল লাগবে। এগুলো না হলে মন্দিরের বিয়ে কখনোই সম্ভব না। তাই তোমাকে কম করে হলেও 50,000 টাকার ব্যবস্থা করতে হবে। এত টাকার কথা শুনে আখিল অনেকটাই ভেঙে পড়ে, কারণ তার কাছে এখন তো এত টাকা নেই। তবে তার একটা বাইক আছে, তাই আখিল সিদ্ধান্ত নেয় যে তার বাইকটা বিক্রি করে দেবে। কিন্তু সমস্যা হলো সে এই অল্প সময়ের মধ্যে কোনো কাস্টমার খুঁজে পাচ্ছে না। আবার এদিকে পালিয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। আখিল তখন তার মাকে সব কথা জানায়, কিন্তু তার মায়ের কাছেও তো এত টাকা নেই। আখিল তখন বলে, তোমাদের চিট ফান্ড থেকে আমাকে কিছু টাকা নিয়ে দাও, আমি আমার বাইক বিক্রি করলে সে টাকা পরিশোধ করে দেব। তখন আখিলের মা তাদের ফান্ড থেকে 40,000 টাকা সুদের মাধ্যমে নিয়ে নেয়, কিন্তু এত টাকাও কম পড়ে যাবে, কারণ এখন তো সোনার অনেক দাম। এরপর আমরা দেখতে পাই পেট্রোলের দাম বাড়ায় আখিলের পার্টি মানববন্ধন করছে। আর এ সময় আথিরা আখিলকে ফোন দিয়ে জানায় তার আন্টির ছেলে এসেছে তাকে নিতে। দুদিন পরেই তাদের ট্রেনের টিকিট কাটা হয়েছে, আমাদের যা করতে হবে 2-1 দিনের মধ্যেই করতে হবে। এই বলে আথিরা কলটা
রেখে দেয়। আর এদিকে মানববন্ধনের সময় তাদের সাথে পুলিশের হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়, যার ফলে অনেকে আহত হয়। আর এদের মধ্যে আথিরার বড় ভাই অর্জুনও ছিল। আহত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দিয়ে আখিল আর তার বন্ধুরা মিলে রাজেশ ভাইয়ের সাথে দেখা করতে যায় আর বলে 2-1 দিনের মধ্যেই আমাদেরকে এখান থেকে পালাতে হবে। আথিরাকে নিয়ে যাওয়ার জন্য তার ভাই এসেছে। তখন রাজেশ বলে, আমি যে তোমাদেরকে সোনার চেন, শাড়ি, ফুল এগুলো কিনতে বলেছিলাম তাকে কিনেছো? আখিল তখন বলে, না, আমরা এখনো এগুলো কিনতে পারি নাই, আমরা মাত্রই হাসপাতাল থেকে আসলাম। রাজেশ তখন বলে, তোমাদেরকে কতবার করে বললাম এগুলো আগে কিনে রাখতে, কিন্তু তোমরা তা করলে না। কাল থেকে তো হরতাল, একটা দোকানও খোলা থাকবে না, এগুলো এখন কিনবে কিভাবে? রাজেশ তখন একটা নাম্বার দিয়ে বলে, একে ফোন দিয়ে কালকে সকালে এর দোকান থেকে সোনার চেন নিয়ে আসবে আর শাড়ি আর ফুলের ব্যবস্থা তোমরা করবে। পরদিন আখিল রেঞ্জুকে নিয়ে শহরে চলে আসে শাড়ি কেনার জন্য, কিন্তু একটা দোকানও খোলা পাওয়া যাচ্ছে না। অনেক ঘুরে ঘুরে তারা এক দোকান খোলা দেখতে পায়। তখন তারা সেই দোকানে গিয়ে একটা বিয়ের শাড়ি কিনে আর রাজেশ ভাইয়ের দেওয়া নাম্বারে কল করে সেই দোকানদারের থেকে একটা সোনার চেন নিয়ে নেয়। সবকিছু কেনার পর দেখে তাদের সব টাকা প্রায় শেষ হয়ে গেছে। মন্দির যে বিয়ের জন্য টাকাগুলো লাগবে সেগুলো এখন কই পাবে? তখন আখিলের বন্ধু রেঞ্জু কিছু টাকা আখিলকে দিয়ে বলে, এই টাকাটা রাখ, আর হ্যাঁ, বাইক বিক্রি করার সাথে সাথেই আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিবি, না হলে আমার গোয়া যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কিন্তু তারা তো একটা ভুল করে ফেলেছে। তারা বিয়ের শাড়ি ঠিকই কিনেছে, কিন্তু শাড়ির সাথে যে ব্লাউজ ম্যাচ করা রয়েছে ওটা তো সেলাই করা লাগবে। এখন এত রাতে ব্লাউজ কেমনে সেলাই করবে? তখন রেঞ্জু তার পরিচিত এক চাচির কাছে গিয়ে ব্লাউজটা সেলাই করতে চায়, কিন্তু ওই মহিলা এত রাতে কাজ করতে চায় না। আখিল ওই মহিলাকে অনেকবার রিকোয়েস্ট করায় অবশেষে মহিলাটা সেলাই করতে রাজি হয়, তবে তার জন্য তাকে 100 টাকা বেশি দিতে হবে। আখিল তাতেও রাজি হয়ে যায়। এরপর ব্লাউজ সেলাইয়ের পরে তারা একটা গাড়ি নিয়ে আথিরাদের বাসার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর আখিল আথিরাকে বাসা থেকে নিয়ে আসার জন্য আথিরাদের বাসায় যায়। আখিল আথিরাদের গোয়ালঘর থেকে তাদের গরুটা ছেড়ে দেয় আর একটা লাঠি দিয়ে গরুকে মারতে থাকে, আর লাঠির বাড়ি খেয়ে গরু চিৎকার করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। আর ততক্ষণে আথিরার বাবা আর ভাই ঘুম থেকে উঠে যায় আর ঘর থেকে বেরিয়ে দেখে তাদের গরু বাইরের দিকে পালিয়ে যাচ্ছে। আর এটা দেখে আথিরার বাবা আর তার ভাই গরুর পিছনে পিছনে দৌড়াতে থাকে, আর এই সুযোগে আখিলও আখিরাকে নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই আথিরাকে খুঁজতে তার ভাই অর্জুন আখিলদের বাসায় যায়। আথিরাকে না পেয়ে অর্জুন আখিলকে জানে মারার হুমকি দেয়। তখন আখিলের মা বলে, ঠিক আছে, যাও, তুমি যা করার করো। পরের সিনে আমরা দেখি আখিল আর আথিরার বিয়ে হয়ে গেছে, সবাই একসাথে ছবি তুলছে, কিন্তু রাজেশ ভাই ছবি উঠতে চায় না। তখন রেঞ্জু কাছে এসে বলে, আরে রাজেশ ভাই, চলো তো, মার খাওয়ার হলে সবাই একসাথেই খাবো। তারপর সবাই মিলে রাজেশের বন্ধুর বাসায় চলে যায়। সবাই খাবার খাচ্ছে। তখন আখিলের বাবা আখিলকে ফোন দেয় আর তারা কোথায় আসে জানতে চায়। আখিলের বাবা বলে, এখন বাসায় আসা যাবে না, 3-4 দিন কোথাও গিয়ে পালিয়ে থাকতে। তখন সবাই মিলে মোকাম্বিকা যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেখানে তাদের গ্রামের কেউ যাবে না। কিন্তু তারা মোকাম্বিকা যাওয়ার পরে পড়ে যায় আরেক বিপদে। আর রাজেশকে কেউ একজন ফোন দিয়ে বলে যে আথিরার দাদি মারা গেছে। এখন তারা কি করবে বুঝতে পারছে না। আথিরা তার দাদিকে অনেক ভালোবাসে। শেষ বিদায়ের জন্য আথিরা যেতে চাইবে, কিন্তু বাসায় ফিরে গেলে আরো বড় ঝামেলা হয়ে যাবে। আবার আথিরার কাছে এই বিষয় গোপন রাখা যাবে না, পরে জানতে পারলে আখিলকে দোষ দিবে। তখন সবাই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে বাসার দিকে রওনা দেয়। আথিরার বাসার সামনে আসার পর রাজেশ একা গাড়ি থেকে বের হয়। আশেপাশে একটু ভালোভাবে লক্ষ্য করার পর আখিলকে যে বলে, এটাই সঠিক সময় দেখা করার জন্য। আথিরার বাবা আর ভাই আশেপাশে কোথাও নেই। আবার একটু পর পার্টির লিডারও চলে আসবে, এখনই দেখা করে এখান থেকে চলে যায়। আথিরা তখন আখিলকে নিয়ে গাড়ি থেকে বের হয়। আথিরা তার মৃত দাদিকে দেখে কান্না করতে থাকে। একটু পরেই আথিরার বাবা আর তাদের পার্টির লিডার রাঘবান চলে আসে। আখিলকে দেখে আথিরার বাবা আখিলের উপর ঝাঁপিয়ে পড়ে আর আখিলকে মারতে শুরু করে। এসব দেখে রাঘবান আথিরার বাবাকে থামাতে চায়। তখন আখিলকে মারতে যেয়ে রাঘবানকে চড় মেরে বসে আথিরার বাবা, যার ফলে রাঘবানের লোকেরা আথিরার বাবাকে মারতে নেয়। আর এই সুযোগেই আখিরা আখিল সহ সবাই আবারও সেখান থেকে পালিয়ে যায়। এরপর সবাই মিলে আখিলের মাসির বাসায় চলে যায়। আপাতত তারা কয়েকদিন এখানেই থাকবে। তাই রাজেশ আর আখিলের বন্ধুরা আথিরা আর আখিলকে রেখে চলে যায়। কিন্তু পরদিনই আখিলকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। রঞ্জু আর পাত্র আদালতে চলে আসে। আর এদিকে রাজেশ ভাই আগে থেকেই উকিল ঠিক করে রেখেছে, তাই আর বড় কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। আদালতের সামনে আথিরা বলে যে সে নিজ ইচ্ছায় আখিলের সাথে এসেছে, কেউ তাকে জোর করেনি, আর আমরা বিয়েও করেছি। উকিল তখন তাদের বিয়ের ছবি আর মন্দিরের রিসিট প্রমাণস্বরূপ আদালতে পেশ করে। সব দেখার পর জর্জ বলে, যেহেতু আথিরা 18 বছর পার করেছে, সেহেতু ওর জীবনের যে কোনো সিদ্ধান্ত ও নিজে নিতে পারবে।
তখন আথিরার বাবার পক্ষের উকিল বলে, ম্যাম, আথিরার এখনো 18 বছর হয়নি, আর এর প্রমাণস্বরূপ আথিরার ভোট সার্টিফিকেট আদালতে পেশ করা হয়। আথিরা তখন বলে, ম্যাম, ভর্তি হওয়ার সময় আমার বাবা স্কুলে ভুল তারিখ দিয়েছিল, কিন্তু এর কোনো প্রমাণ তো আথিরার কাছে নেই। তাই বাদী পক্ষের উকিল আথিরাকে তার বাবার বাড়িতে পাঠানোর জন্য আবেদন করে। তখন আখিলের উকিল বলে, ভোট সার্টিফিকেট অনুযায়ী আর 6 দিন পর আথিরা বালিক হবে, আর আথিরা কিন্তু এখনো বালিকই আছে। তখন ম্যাম উকিলের কাছে তার প্রমাণ চায়, কিন্তু এই মুহূর্তে তাদের কাছে কোনো প্রমাণ নেই। তাই উকিল সাহেব আদালতের কাছে 1 দিনের সময় চায়। তখন জর্জ বলে, আগামী 6 দিন আদালত বন্ধ থাকবে ও নামের ছুটির জন্য। আমরা ছুটির পর এই কেসের শুনানি দেব, আর এই 6 দিনে আথিরা বালিকাও হয়ে যাবে। তখন ওর সিদ্ধান্ত ও নিজে নিতে পারবে। আখিলের উকিল বাইরে এসে সবাইকে বলে, তোমরা সবাই এই 6 দিন পালিয়ে থাকো। আথিরার বাবা যদি তোমাদের উপর কিডন্যাপের কেস করে তাহলে সবাই বাজেভাবে ফেঁসে যাবে। এ সময় তোমাদের লুকিয়ে থাকাই সুবিধার হবে। কিন্তু গ্রামের সবার মাঝে একটা ভুল খবর ওঠানো হয়েছে যে আখিল অ্যারেস্ট হয়েছে। তাই আখিল আর লুকিয়ে না থেকে তার গ্রামে চলে যায়। আদালতে যাওয়ার দিন সকালে আখিলের বাসায় পুলিশ আসে আর আখিলকে অ্যারেস্ট করে, কারণ আখিল আর তার বন্ধু দীপক মিলে যে বাসটা আগুন দিয়েছিল তা পুলিশ জানতে পেরেছে। তখন দীপক এসে পুলিশকে বলে, ওই দিন রাতে আমি একাই বাসে আগুন দিয়েছিলাম, এতে আখিলের কোনো হাত নেই। পুলিশ তখন আখিলকে ছেড়ে দীপককে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আদালতে আথিরার বাবা আথিরাকে অনেকভাবে বোঝাতে চেষ্টা করে, কিন্তু আথিরা কিছুতেই মানতে রাজি নয়। আথিরার বাবা তখন বলে, ঠিক আছে, তুমি আর আখিল আগে পড়াশোনা শেষ করো, তারপর আমি নিজে থেকে তোমাকে আখিলের কাছে পাঠিয়ে দেব। আথিরা তখন বলে, ঠিক আছে, আপনি এতক্ষণ যা বললেন তাকে স্ট্যাম্প পেপারে লিখে সাইন দিতে পারবেন? আথিরার বাবা তাতেও রাজি হয়, আর এতক্ষণে আখিলও আদালতে এসে হাজির হয়। আদালতের সামনে আথিরা তার বাবার সাথে বলা কথাগুলো জর্জের সাথে শেয়ার করে। তারপর আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকে নেওয়া হয়, যেদিন আখিল তার বাবাকে নিয়ে আথিরার বাসায় আসে। আখিল আর তার বাবা যাওয়ার পর আথিরার বাবা অর্জুনকে বলে, আগের যুগে আমাদের বাড়িতে এরা মজদুর করত, আমরা যা বলতাম ওরা তাই মানত, এখনো ওদের মধ্যে সেই গোলামি মজুদ রয়েছে। এসব ডিএনএর খেলা, আমাদের আর ওদের মধ্যে কখনোই কোনো সম্পর্ক সম্ভব না। কিছু কথা মনের মধ্যে জমা রাখা ভালো, তাহলে দেখবি ওরা নিজে থেকেই তোর গোলামি করবে। এক নিচু জাতির ছেলের এত বড় সাহস, সুযোগ পেলেই ওকে জানে মেরে ফেলবি। আর এই কথাগুলো তখন আথিরা জানালার পাশে দাঁড়িয়ে শুনছিল। আথিরা ম্যামকে বলে, আমি তখনই ভেবেছিলাম যদি থাকার হয় তাহলে আখিলের সাথেই থাকবো। আথিরা তার বাবাকে বলে, বাবা, আপনার ওই কথাগুলো বলা ভুল ছিল, এখানে ডিএনএর কোনো কথা নেই, সব আপনার চিন্তাধারার কথা। জর্জ সব শুনে বলে, যেহেতু আথিরা বালিকা হয়েছে তো এই আদালত তার সিদ্ধান্তের উপর অটল থাকবে। আর আথিরার বাবাকে বলে, আপনি ভাষণ দেওয়ার সময় যে আদর্শের কথা বলেন তা আপনার বাড়িতেও বজায় রাখেন। তারপর আর কি, যা হবার তাই হয়। আখিল আর আথিরা এক হয়ে যায়, আর এই জার্নি অফ লাভ 18+ সিনেমা এখানে শেষ হয়ে যায়।